প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি আলোচনা করব সোনার তরী কবিতা। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কূলে একা বসে আছি, নাহি ভরসা। এই তো এই কবিতার যে প্রথম দুই লাইন, এই দুই লাইন কিন্তু আমরা আগেও শুনেছি। অনেক সময় আমরা ছোটোবেলাতে ভাব সম্প্রসারণ পড়তে গিয়ে, তো কখনো কখনো আমরা প্রাকৃতিক দৃশ্য নিয়ে যখন প্রবন্ধ পড়াশুনো করেছি, তখন কিন্তু আমরা এই রচনা লিখতে গিয়ে এই ধরনের টপিক আলোচনা করেছি। কিন্তু রবি ঠাকুরের এই যে কবিতাটি আছে, এই কবিতাটিকে বুঝার জন্য এবং সবথেকে গ্রেট জায়গাতে গিয়ে যদি আলোচনা করা যায়, তাহলে হচ্ছে এই কবিতাটির মর্মার্থটা কী সেটা বোঝার জন্য আমি প্রথমে রবি ঠাকুরের অন্য একটি কবিতার প্রসঙ্গ নিয়ে আসছি। কবিতাটি আমি প্রথমে পড়ব, কিন্তু ওটার কোনো আলোচনা করব না। কিন্তু কবিতাটি আমি যখন সোনার তরীর আলোচনা করার শেষে আমি এই কবিতাটিকে আবার রিপিট করব। কবিতাটি মনে রাখবে। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। রবি ঠাকুরের এই যে কবিতাটি আছে, এই কবিতা নিয়ে আমি এখনই আপাতত কোনো আলোচনা করব না। আগে সোনার তরীর টপিকটাকে আমি বা পুরো যে বিষয়বস্তুটা আছে সেটাকে ধরার জন্য তোমাদের সামনে আমি একটা ছোট্ট চিত্র তৈরি করার চেষ্টা করব। খুব মনোযোগ সহকারে বিষয়টাকে ধরার চেষ্টা করো, তাহলে বুঝবে যে কবিতাটা কত সুন্দর আর কত নিখুঁতভাবে তিনি তৈরি করেছেন। যেমনই তার মধ্যেকার দার্শনিক বা আধ্যাত্মিক সত্য রয়েছে, তেমনই আছে জীবনের বাস্তব অভিজ্ঞতা। তার পাশাপাশি আছে প্রাকৃতিক যে রূপ বৈচিত্র্য, সেই দৃশ্যটাও রয়েছে। কিভাবে বলো তো? দেখো, বলি কি, আমাদের যে আমরা ছোটোবেলা থেকে তো ধান 3 প্রকারের শুনে এসেছি অধিকাংশ ক্ষেত্রে, আউশ ধান, আমন ধান এবং বোরো ধান। তো তোমাদেরকে বলে রাখি, বোরো ধান যেটা, সেটা কোথায় চাষবাস করে? সাধারণত যে সমস্ত জমি প্রায় নিচু এলাকা মানে বুঝতে পারলে তো, বন্যাপ্রবণ এলাকা বা ধরো নদীর তীরবর্তী অঞ্চলে যে জায়গাগুলো একটু নিচু, অল্পতেই জল ঢুকে যায়, সেই সব জায়গাতে কিন্তু যে ধানটা চাষ হয় সেটা হচ্ছে বোরো ধান। আবার আউশ ধান যেটা হয়, সেটা মোটামুটি সংলগ্ন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বা সমতল ভূমিতেই কিন্তু হয়। কথা হলো, এই আউশ ধান বা বোরো ধান যখন কাটা হয়, তো কৃষকরা কী করে, বড় ধান যখন কাটা হয় তখন ওই টাইমিংটা চলে গিয়ে জ্যৈষ্ঠ মাসের প্রায় শুরুর দিকটা। আবার আউশ ধান যখন কাটা হয়, সেই টাইমটা চলে মোটামুটিভাবে শ্রাবণের শেষ দিকটা। আর আমরা জানি কি, বর্ষা ঋতু প্রায় গ্রীষ্ম বর্ষা এইভাবে হিসাব করতে গেলে আমরা দেখি যে কি মোটামুটি বৈশাখ মাস থেকে কালবৈশাখী ঝড়, তার সাথে খানিক বৃষ্টিপাত, জ্যৈষ্ঠ মাস, শ্রাবণ মাস তো অগাধ বৃষ্টি হচ্ছে আষাঢ় শ্রাবণে। তো এই টাইমগুলোতে ধানগুলোকে কাটা হচ্ছে। তোমরা একটা বিষয় একটু চর্চা করলে জানতে পারবে যে বোরো ধান যে অঞ্চলগুলোতে কৃষকরা ফলায় আর কি, সেই বোরো ধান কাটার পরে সেগুলো শুকানোর জন্য কিন্তু একটা শুষ্ক আবহাওয়ার খুব দরকার হয়। কিন্তু দুঃখের বিষয় হলো যে কৃষকরা যে সময় ধানটা কাটতে যায়, সেই সময় তাদের একটা ভয়ঙ্কর দুশ্চিন্তা থাকে, এই বুঝি বৃষ্টি এলো বলে, বা এই বুঝি জোয়ারের জল ঢুকলো বলে জমিতে। তখন কি হয়, তারা প্রতি মুহূর্তে দুশ্চিন্তায় তাদের সময় অতিবাহিত হয়। তারা ভাবে যে কি হবে আমার, এত পরিশ্রমের ফসল যদি ভেসে যায়। এইভাবেই একজন কৃষকের ছবি কবি এঁকেছেন সোনার তরী কবিতার মধ্যে। মূলত পুরো কাব্যগ্রন্থটার নাম হচ্ছে সোনার তরী, আর তার প্রথম যে কবিতাটি সেটারই নাম হচ্ছে সোনার তরী কবিতা। এই কবিতাতে দেখাচ্ছেন একজন কৃষক, সে ধান কেটে রেখেছে, কিন্তু সেই ধান শুকোনোর জন্য বা সেই ধানগুলোকে উপযুক্ত জায়গায় পৌঁছানোর জন্য তার কোনো উপায় নেই। চারিদিকে শ্রাবণের মেঘ, ঘন কালো মেঘ আকাশ জুড়ে রয়েছে। দূরে যে গাছপালা, বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, সব কালো অন্ধকার মশি মাখা হয়ে গেছে। একেবারে ভয়ঙ্কর একটা দুর্যোগ বা ঝড় বৃষ্টি আসতে চলেছে।
সে প্রত্যেকটা মুহূর্তে দুশ্চিন্তা করছে যে হাই ভগবান, এই ফসলগুলোকে আমি নিয়ে কী করব, যেগুলো নিয়ে আমি তীরের মধ্যে এতদিন ধরে বসে আছি, এই ফসলগুলোকে আমি কোথায় পৌঁছাবো। এইবারে তিনি ধীরে ধীরে দেখতে পাচ্ছেন একটা নৌকা চলে যাচ্ছে দূর থেকে, তার দিকে আসছে, কিন্তু তার দিকে তাকাচ্ছে না, সে সোজা ওই নদীর মধ্যে চলে যাচ্ছে। নদীর যে তীব্র খরধারা অর্থাৎ স্রোত, সেই স্রোতে নৌকা কিন্তু চলে যাচ্ছে। মাঝি তার দিকে ফিরেও তাকাচ্ছে না কৃষকের দিকে। কৃষক তখন তাকে ডাকছে, মাঝি এসো। মাঝি আসছে, মাঝিকে বলছে, মাঝি আমার সমস্ত সোনার ফসলগুলো, অর্থাৎ সোনার কেন, প্রথম তো ধানের সোনালি রং, দ্বিতীয় কথা হচ্ছে মানুষ তার পরিশ্রম দিয়ে, কৃষক তার পরিশ্রম দিয়ে, তার কষ্ট দিয়ে এই ফসলকে উৎপন্ন করেছে, তাই তার কাছে সেটা সোনার মূল্যের একেবারে উপাদান বলতে পারো বা বস্তু বলতে পারো। সেই সোনার ফসলকে তিনি কি বললেন, তরীর মালিক যে আছে মাঝি, তাকে তুলে নিতে বলল। সেই তরীর মাঝি কি করলো, নৌকার মাঝি কি করলো, সমস্ত ফসলগুলো একটা একটা করে তুলে নিতে শুরু করলো। সমস্ত ফসল তুলে নেওয়ার পর দেখা যাচ্ছে যে সেই মাঝি বলছে আর আছে ফসল, কিন্তু আমাদের যে কৃষক সে বলছে না, আর তো নেই ফসল, সমস্তটা তুলে দিয়েছি, এবার দয়া করে আমাকেও আপনি আপনার তরীতে ঠাঁই দিন। সেই সময় সেই তরীর যে মাঝি সে বলছে না না না, এই তরী তো খুবই ছোট, এখানে তো আপনার সোনার ধান দিয়ে বা সোনার ফসল দিয়ে আমার তরী সোনার তরীতে পরিণত হয়েছে, পরিপূর্ণ হয়ে গেছে, আমি ফসলটা নিয়ে যেতে পারবো, আপনার জন্য কোনো জায়গা নাই আমার তরীতে। শেষমেশ সেই ফসল নিয়ে, সেই ফসলের সুরক্ষার জন্যই কৃষক কী করলো, সমস্ত ফসলগুলোকে পাঠিয়ে দিল। একা পড়ে থাকলো জমির মধ্যে, চারিদিকে জল বাড়ছে, ভয়ঙ্কর বৃষ্টি আসবে বলে দুর্যোগ, আর সেখানে একা বসে থাকলো কৃষক। হাই, এ কেমন জীবন! সমস্ত পরিশ্রম নিয়ে গেল, শুধু তাকে নিয়ে গেল না। ভালো করে ভেবে দেখো তো, এখানে কার কথা বলা হয়েছে? এখানে কি সত্যি কোনো কৃষকের কথা বলা হয়েছে যে ফসল ফলিয়েছে, নাকি এটার মাধ্যমে অন্য একটা অর্থকে, অন্য একটা পারিভাষিক বিষয়কে বা একটা দৃশ্যকে লেখক তুলে ধরার চেষ্টা করেছেন বা কবি তুলে ধরার চেষ্টা করেছেন? এইখানে যে কৃষক, ধরে নাও সেই কৃষকের জায়গাতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বসিয়ে দিলাম। সেই কৃষকটাকে রবীন্দ্রনাথ ঠাকুর। ধরে নাও এই কৃষকটা তুমি স্বয়ং, যে দেখছো আমার এই আলোচনাটা শুনছো। ধরে নাও এই কৃষকটি আমি স্বয়ং নিজে, আমরা প্রত্যেকটি মানুষ। তাহলে কি হবে? আমরা সারা জীবন ধরে যা যা কাজকর্ম করছি, যা যা উদাহরণ রেখে যাচ্ছি আমাদের, এই সমস্ত কিছু নিয়ে তো আমরা সারাটা জীবন পার করে দিচ্ছি। এটা আমার, ওটা সম্পদ আমার, ওটা কাজ আমার, ওটা আমি সৃষ্টি করলাম। আমরা তখন সৃষ্টিকর্তা, আমরা অনেক কিছু সৃষ্টি করলাম এবং আমাদের ধারণা একদিন কেন, সারা জীবন আমি জন্মান্তর ধরে আমি বোধহয় এগুলো নিয়েই থাকবো। কিন্তু একটা সময় আসে যাকে বলা হয় সময়ের মাপকাঠি। সময় এসে আমাদেরকে বলে দিয়ে যায়, এবার তোমার অনেক হয়েছে, তুমি কি কি ফসল ফলিয়েছো বলো তো, সেই ফসলগুলোকে আমি নিয়ে যাব তোমার সময় থেকে অন্য সময়ে, তোমার কাল থেকে আরেকটা কালে, কালান্তরে, অর্থাৎ একটা সময়কে পার করে দিয়ে তোমার এই কাজগুলো অন্য সময়ের মানুষের কাছে পৌঁছে যাবে, কিন্তু তুমি যেতে পারবে না। আমাদের তো মাটির শরীর, আজ আছি তো কাল নেই, কিন্তু আমাদের কাজ চিরকালীন থেকে যাবে। এই সময় দেবতা যাকে বলা হচ্ছে মহাকাল, সময়কে, আমরা সময়ের মধ্যে আছি, কিন্তু সত্যি কথা বলতে কি, যে আমরা সময়কে পার করে, সময়ের উত্তীর্ণ হয়ে আরেকটা সময়ে পৌঁছে যেতে চাই। তাই জন্য তো আমরা ভালো কাজগুলো করি, তাই না? ভালো কাজগুলো যেন চিরস্মরণীয় করে রাখে আমাদেরকে। আজকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আছেন? সশরীরে বেঁচে আছেন না, তাহলে কোথায় আছেন? আছেন তার লেখনীর মধ্যে দিয়ে, আছে বইয়ের মধ্যে দিয়ে। তিনি যা যা কাজ করেছিলেন সেই সব কিছু থেকে গেছে, কেবল নেই তো রবি ঠাকুরের শরীর নেই। তো রবি ঠাকুর সেটা বুঝতে পেরেছিলেন, তিনি বুঝেছিলেন তিনিও একজন কৃষক, তিনিও ফসল ফলাচ্ছেন, অর্থাৎ সাহিত্যকে, রচনাকে তিনি বললেন ফসলের সাথে তুলনা করলেন। কিন্তু যখন সময় আসলো, চারিদিক অন্ধকার হয়ে উঠল, তখন ওর মনে হচ্ছে চারিদিকে স্রোত চলছে, সময়ের স্রোত খুব দ্রুত গতিতে, কিন্তু লেখক যেতে পারছেন না। তখন লেখক, কবি কী করলেন, তিনি সময় নামক দেবতাকে ডাকলেন, ডেকে বললেন আমার সমস্ত ফসলগুলো ভেসে যাবে, শেষ হয়ে যাবে, এগুলোকে বাঁচাও। বাঁচানোর পরে নিজেও ঠাঁই চাইলেন যে আমিও বাঁচতে চাই। কিন্তু লেখককে কি বলা হলো, সেই মহাকাল কি বলল, না, এই সময় থেকে, এই সময়ের উত্তীর্ণ হয়ে আরেকটা যুগে, আরেকটা সময়ে পৌঁছে যাওয়া যাবে শুধু
কর্মকে যা করছে সে ব্যক্তি কখনো যেতে পারবে না। তো ব্যক্তিকে আটকে থেকে যেতে হবে, তার সময় আটকে গেছে, কিন্তু তার কাজ মহাকালের দরবারে পৌঁছে যাবে। এটাই তো জীবনের অর্থ। তাই এই কবিতাটাকে বলা হয় রূপক কবিতা। রবি ঠাকুর কবিতা, নাটকে তো সবচেয়ে বেশি করেছেন, কবিতা প্রচুর পরিমাণে লিখেছেন। যে কবিতা নাটকের মধ্যে তিনি রূপক বিষয়টাকে তুলে ধরেছেন। রূপক কাকে বলে? যেমন একটা কয়েনের দুটো পিঠ থাকে, তেমনই তার রবি ঠাকুরের এই কবিতাটির মধ্যেও দেখা যায় একটা আছে বাইরের কাহিনী, যেটা প্রকৃতির কথা বললাম, কৃষকের কথা বললাম, ফসল ফলানোর কথা বললাম, আর ফসলগুলো ওই তরিতে উঠিয়ে দিয়ে তরিটা কী হয়ে গেল? সোনার তরি হয়ে গেল। সোনার ফসল ভরল তো সোনার তরি হয়ে গেল। কিন্তু এটার বাইরের দিকে দেখতে গেলে ওই বহিরঙ্গটাকে বাদ দিলে অন্তরঙ্গের বিষয় হচ্ছে অন্য একটা বিষয়। ওখানে তাৎপর্য রয়েছে, ওখানে গভীর একটা অর্থ রয়েছে, একটা ব্যঞ্জনা রয়েছে। সেইখানে দেখা গেল যে তিনি তো জীবনের সত্যের কথাগুলোই বললেন, তিনি তো নিজের অভিজ্ঞতাকেই শেয়ার করলেন আমাদের সাথে, তিনি তো সমস্ত কথাগুলোই বলেছেন আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বা এক দার্শনিক উপলব্ধি থেকে, তাই নয় কি? এইবার আমরা কবিতাটিকে যখন পড়ব, প্রত্যেকটা স্তবক পড়ব, আর তোমরা অবশ্যই দুটো ছবিকে পাশাপাশি ধরার চেষ্টা করবে। একটা প্রাকৃতিক, যেটা লেখক একেবারে বলছেন, আরেকটা হচ্ছে সেইটা যেটা ইঙ্গিতে আমরা বুঝতে পারছি। কেমন? একটা কৃষকের কথা, একটা জীবনের কথা। তুমি, আমি, আমরা সবাই কিন্তু কৃষক। সেই কৃষকের মতোই আছি, আমরা সবাই ফসল ফলাচ্ছি, কর্ম করছি, এবং কর্মগুলোই বেঁচে থাকবে। এই দুনিয়াতে, এই পৃথিবীতে আমরা একদিন হারিয়ে যাব, কিন্তু আমাদের কাজগুলো চিরকাল বেঁচে থাকবে। এই কাজের মধ্যে দিয়ে আমরা বেঁচে থাকবো, তাই নয় কি? তাহলে কবিতাটা শুরু করা যাক। কবিতাটার শুরুতেই তিনি বলছেন, গগনে গরজে মেঘ। গগন মানে আকাশ, আকাশে গর্জন করছে মেঘ। ঘন বর্ষা, ভয়ঙ্কর বৃষ্টি চলছে, বর্ষাকাল। কূলে একা বসে আছি, নাহি ভরসা। নদীর তীরে কূলে আমি একা বসে আছি, যে আমার ফসলগুলো কি হবে, কাটা হয়ে গেছে, তখন আমি এগুলোকে কিভাবে বাঁচাবো, এটা নিয়ে আমি ভরসা পাচ্ছি না, যে দিনকালের ভরসা নাই, কখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। আর ঠিক সেই সময় দেখা যাচ্ছে তিনি সমস্ত ফসলগুলোকে কি করেছেন? রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। সারা মানে শেষ হলো, ধান কাটা কিন্তু শেষ হয়ে গেছে, রাশি রাশি ধান সব রাখা আছে। ভরা নদী ক্ষুরোধারা, পাশ দিয়ে নদী একদম ভরাট হয়ে গেছে, বর্ষাকালের নদী তো ফুলে ফেপে উঠেছে। ক্ষুরোধারা খড় পরশা, ওর যে প্রবাহটা আছে সেটা খরস্রোত, প্রচণ্ড দ্রুত গতিতে জল যাচ্ছে। কাটিতে কাটিতে ধান এলো বরসা। সেই ঋতু, বর্ষা ঋতু চলে আসলো ধান কাটতে কাটতে। এই সময়টাতে কি হবে? কৃষকের কত দুশ্চিন্তা। ঠিক এটাই জীবনের অন্য দর্শনটাকে দেখো। আমাদের জীবন শুরু হতে হতেই কখন যেন আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, কখন কাজ করতে করতে মনে হচ্ছে কাজ বুঝে শেষ হয়ে এলো। রবি ঠাকুরের জীবন যেন শেষের দিকে গিয়ে মনে হয়েছে, হাই, এই তো জীবনটা শুরু হলো, সবে তো কাজ শুরু করলাম, আজ কোথায় আছি, কাল কোথায় চলে যাব, এত দ্রুত চলে যাচ্ছে সময়টা। এই তো যেন নদীর স্রোত যেন সময় হয়ে গেছে, সময় যেন স্রোত হয়ে গেছে। নদীর জলের মতোই সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে। কাটতে কাটতে ধানটা, ফসলটা কাটতে না কাটতে সেই ফসলের কোনো উপভোগ আমি করতে পারছি না, সেই ফসল কত আনন্দ দিচ্ছে আমি সেটা নিতে পারছি না, আমাকে চলে যেতে হবে। ফসলগুলো থেকে যাবে হয়তো, কিংবা ফসলগুলো হয়তো শেষ হয়ে যাবে। এই ভয় নিয়ে আমরা বাঁচি সবসময়, যে আমার পরবর্তী জেনারেশন আমাকে কিভাবে মনে রাখবে, আমি কি কাজ করছি। কাজ করতে করতে আমাদের সময় ফুরিয়ে যায়। একখানি ছোট ক্ষেত মানে জমি, একখানি ছোট ক্ষেত আমি একেলা। প্রত্যেকটা মানুষের জীবন গ্রন্থটি লিখতে হয় কিন্তু নিজের উপর নির্ভর করে। একদিন স্বাবলম্বী হতে হয়, একদিন পরিচয় তৈরি করার সুযোগ আছে। যদি পরিচয় তৈরি করতে গিয়ে দেরি হয়ে যায়, তাহলে একটা সময় গিয়ে আমাদের মনে হবে যে আমরা কি করলাম। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। চারিদিকে সময় দ্রুত গতিতে ছুটছে, চারিদিকে বাঁকা জল দ্রুত গতিতে ভেসে যাচ্ছে। পরপারে দেখি আঁকা। এবার নদীর ওপারটাতে মনে হচ্ছে কি আঁকা আছে, ওই যে মৃত্যুর অন্ধকার। কিন্তু এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা তিনি কত সুন্দর করে আঁকছেন। তিনি বলছেন পরপারে মানে নদীর ওপারে কি সুন্দর দেখতে পাচ্ছি আঁকা আছে, তরু ছায়া মশি মাখা। তরু মানে গাছ, ছায়া তো বুঝলাম অন্ধকার, মশি মাখা, গাছগুলো এত অন্ধকার। মশি মানে হচ্ছে কালি, ওই যে কালি ঝুলি হয় না, ওই কালি লাগানো আছে যেন। গ্রামখানি মেঘে ঢাকা। উফ, চারিদিকে এত ভয়ঙ্কর মেঘ করেছে, গ্রামগুলো যেন মেঘে ঢেকে গেছে। প্রভাত বেলা, অথচ এটা এখন সকাল। মনে হচ্ছে যেন এই তো সবে সকাল হলো, এই তো আমি শুরু করলাম কাজ, এত তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছি আমি।
এ পারেতে ছোট ক্ষেত, আমি একালা, কিন্তু নদীর ওপারে যা কিছু আছে সবই বুঝলাম, কিন্তু নদীর এপারে আমি যে বড় একা। প্রত্যেকটা মানুষ কিন্তু নিজেকে একা অনুভব করে। আর যতই দিন যাচ্ছে, আমরা যত কৃত্রিম হয়ে উঠছি জীবনে, আমরা কিন্তু বাস্তবে একটা নির্বান্ধব জগতে যেন পৌঁছে যাচ্ছি, তাই নয় কি? কবিও সেখানে অনুভব করেছেন যে কৃষক নিজের জমিতে একা বসে আছেন। কবিও নিজে বসে আছেন, তার সমস্ত ফসলগুলো সংগ্রহ করে সঞ্চয় করে একা পাহারাদার হয়ে বসে আছে যে আমার ফসলগুলোকে বাঁচাতেই হবে, আমার কাজকে ইতিহাসের পাতায় ঠাঁই করে দিতেই হবে। আর কি বলছেন? গান গেয়ে তরি বেয়ে, গান গাইতে গাইতে তরি বাইতে বাইতে, মানে নৌকা বাইতে বাইতে, কে আসে পারে, মানে আমার দিকে কে এগিয়ে আসছে? মহাকাল আসছে, মহাকাল, যে সময় থেকে অন্য সময়ে পৌঁছে দিতে পারবে। দেখে যেন মনে হয় চিনি উহারে। মৃত্যুকে আমরা কিন্তু সেই ছোট্টবেলা থেকে জানি, যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার সৃষ্টি আছে তার বিনাশ আছে, যার উত্থান আছে তার পতন আছে, সব জানার পরেও আমরা মৃত্যুকে উপেক্ষা করে থাকি, যেন মৃত্যু কখনো হবেই না। যখন মৃত্যুর কাছাকাছি পৌঁছাই তখন আমাদের মনে হয় একে তো আমরা সবচেয়ে বেশি করে পরিচিত, অথচ একেই আমরা ভুলেছিলাম। কবি কোথাও যেন সেই তরির মাঝিকে দেখতে পাচ্ছেন, ভাবছেন এবং বলছেন, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়। সে ভরা পাল কখন? নদীতে স্রোত থাকতে গেলে, বাতাস বইতে গেলে কি হয়, নদীতে ওই নৌকার উপরে যে পালটা তুলে হয়, পালটা কি হয়, বাতাসের কারণে, স্রোতের কারণে খুব দ্রুত গতিতে ছুটতে থাকে। সেই একই দিকে কিন্তু ছুটে চলেছে মাঝির নজরটাও। তাই বলছেন, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙ্গে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। সে মানুষটি কোথাও যেন আমি দেখেছি কত কালের। আর এই সময়কে তো আমরা গুরুত্ব দিই না, কিন্তু সময় তো আমাদের সাথে সাথেই চলছে। কখনো কখনো মনে হয় এই সময় আমি চলে যাব, কিন্তু এই সময়টা থেকে যাবে, এই সময়টা অবশ্যই আরও এক সময়ের কাছে গিয়ে পৌঁছে যাবে, আমার সমস্ত কাজগুলোকে পৌঁছে দিয়ে যাবে। তাই একে তো আমাকে চিনতেই হবে, একে ভীষণভাবে চিনি। কি বলছেন তারপরে? ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। সেই কৃষক এবার ডাক দিয়ে বলছে সে তরির মাঝিকে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও, মানে একবারের জন্য হলো ভিড়াও তরিটাকে এসে আমার কুলেতে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও। আমার এই ফসলগুলো তুমি যাকে দিতে চাইবে দিতে পারো, তুমি যেখানে যেতে চাও যাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। শুধু হাসি মুখে এসে একটুখানির জন্য আমার কাছে আসো, আর আমার সোনার ধান কুলেতে এসে। তো তরি নিয়ে আসলো, ফাঁকা তরি, আর সোনার ধান তিনি কুলে এসে তুলে নেবে নিজের তরিতে। তারপরে কি তরিটা সামান্য তরি থাকবে? না, সোনার ধান দিয়ে কিন্তু সেটা পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ সোনার ফসল দিয়ে সেটাও সোনার তরিতে রূপান্তরিত হয়েছে। এবার কি হলো? হঠাৎ করে সেই কৃষক বলছে, অর্থাৎ কবি বলছেন, মহাকালকে প্রশ্ন করছেন, প্রশ্ন নয় কথা বলছেন, যত চাও তত লও তরণী পড়ে, মানে যত ফসল আছে সব তুমি নিয়ে নিতে পারো তোমার তরণীর উপরে, অর্থাৎ তোমার নৌকাতে। আর আছে? এবার মহাকাল জিজ্ঞাসা করছে, এইটুকুই? আরও আছে তোমার কিছু সঞ্চয়, কিছু সৃষ্টি আছে তোমার হে সৃষ্টিকর্তা? কবি এখানে স্বয়ং সৃষ্টিকর্তা হয়ে গেছে, সেই কৃষক সৃষ্টিকর্তা, তার ফসলগুলো হচ্ছে তার সৃষ্টি। আর আছে? কবি বলছেন, অর্থাৎ কৃষক বলছেন, আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে জাহালয়ে ছিনু ভুলে, মানে এতদিন আমি নদীর কূলে কূলে যেসব জিনিসকে নিজের বলে একদম সেটা ধরে নিয়ে বসেছিলাম, সেগুলো সব তোমাকে দিয়ে দিলাম। তাই না? আমরা সব কি নিয়ে যাব এই জগৎ, এই জীবন ছেড়ে যখন আমরা ত্যাগ করে চলে যাব অন্য জীবনে বা মৃত্যুর ওপারে, আমরা কি সব সম্পদগুলো নিয়ে যাব? এই যে ধরো আমি যা কাজ করছি সেই কাজ তো থেকে যাবে, আমি তো একসময় চলে যাব, তাই না? এবার আমি যদি মনে করি সবটা নিয়ে আমি যাব, আমিও বেঁচে থাকবো আমার কাজের সাথে সাথে, তা তো হবে না, আমাকে যেতে হবে, আমার কাজ থেকে যাবে এই পৃথিবীতে। তাই লেখক বলছেন, অর্থাৎ সেই কৃষক বলছেন, এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনো ভুলে, মানে আমি ভুল করে যেগুলোকে নিজের আপন বলে করে মনে করে বসেছিলাম, অপেক্ষা করছিলাম, সকলই দিলাম তুলে থরে বিথরে, মানে সাজিয়ে সাজিয়ে সব তোমার তরণীতে আমি তুলে দিলাম। এখন আমারে লহ করুণা করে, এবার আমাকেও সেই তরিতে ঠাঁই দাও, আমাকেও বাঁচাও, আমিও থাকতে চাই, আমার সৃষ্টির পাশাপাশি স্রষ্টাও থাকতে চাই। কিন্তু সেইখানে আর উঠতে পারছে না সেই কৃষক। কবি আর কিন্তু মহাকালের
জায়গাতে নিজের শরীরকে পৌঁছে দিতে পারছেন না। তাই তিনি নিজেই বলছেন, ঠাঁই নাই ঠাঁই নাই, ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। কি সুন্দর দারুণ কথা, যে এত ছোট তরি যে আমার কাজকর্ম দিয়েই পরিপূর্ণ হয়ে গেছে, আমার জন্য কোনো জায়গা নাই। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শ্রাবণ মাসের গগন আকাশ ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি। ওদিকে আকাশে গর্জন করছে মেঘ, কালো মেঘ, আর আমি সেই নৌকা যখন চলে গেল তখন আমি শূন্য নদীর তীরে রহিনু পড়ি, আমি পড়ে থাকলাম। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এবার আর শুধু তরী বলা হলো না, সেটাকে বলা হলো সোনার তরী। কেন? সোনার ধানে ভরে গিয়েছে যেহেতু, সেটা হয়ে গেছে সোনার তরী। এইরকমভাবেই কিন্তু কাজ থেকে যাবে চিরকাল। এটা ইয়াং বয়সে, অত্যন্ত তরুণ বয়সে, এই প্রায় 30-32-এর মাঝামাঝি সময়ে কিন্তু কবি রচনা করেছিলেন। কিন্তু কোথাও যেন তিনি বুঝতে পেরেছিলেন জীবনের সত্যিটা। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, মৃত্যুর মুহূর্তে গিয়ে 1941-এর দিকে গিয়ে রবি ঠাকুর একটি কবিতা লিখেছিলেন, যে কবিতাটি আমি প্রথমেই পড়ে শুনিয়েছিলাম তোমাদেরকে, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। এ জীবনের আসল সত্য। জানো তো, আমরা যখনই কিছু নতুন করে ভাবতে যাই তখনই মনে হয় পুরনো ভাবনাটা আমার কোথাও বাচ্চামি ছিল, একটা কাঁচা কথা ছিল, কাঁচা চিন্তা ছিল। অর্থাৎ আমরা প্রতি মুহূর্তে একটু একটু করে জাগছি, আমাদের একটু একটু করে জ্ঞানচক্ষু খুলে যাচ্ছে, তাই নয় কি? প্রত্যেকটা মুহূর্তে আমাদের তেমনই হয়। কিন্তু কিছু যখনই জানলাম নতুন করে, তখন মনে হলো আমি এর আগে তো জানতাম না, এখনই যেন আমার চোখ মুখ খুললো। তো মৃত্যুতে গিয়ে রবি ঠাকুরেরও কিন্তু কোথাও মনে হয়েছিল যে সত্যি জীবনটাকে আমি স্বপ্নের মতো ভেবেছিলাম, স্বপ্ন নয়, এটা বাস্তব, এটা পরিশ্রমের আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় এই জীবনকে রক্তের অক্ষর দিয়ে চিনতে হয়। আর আমি কল্পনা করে করে স্বপ্ন দেখে দেখে কাটিয়ে দিয়েছি, এ আমি কত বড় ভুল করেছি। জীবন অর্থটাই হচ্ছে এইরকম, প্রতি মুহূর্তে মানুষের জেগে ওঠা, সেটাকেই জীবন বলা হয়। তো সেইখানেও কিন্তু তিনি একই কথা বলেছেন। অর্থাৎ তার ওই 30-32 বছর বয়সে লেখা আর শেষ জীবনে এসে লেখা, ওই দুই লেখার মধ্যে একটা কোথাও যেন বাঁধ, একটা সেতু তৈরি হয়েছে, চিন্তার সেতু। সেই অল্প বয়সে কবির যখন একবারে গোল্ডেন টাইম, যে স্বর্ণযুগ বলা যায়, রবীন্দ্র যুগ, যখন তিনি অসাধারণ সব কবিতা উপন্যাস লিখে চলেছেন, একের পর এক অসাধারণ সম্মান অর্জন করছেন, ঠিক সেই সময়টাতে তিনি লিখলেন সোনার তরী। আর তার সাথেই কিন্তু মিল পেলাম আমরা তার শেষ জীবনে এসে লেখা শেষ কাব্যগ্রন্থের দিকে একেবারে, যেখানে তিনি লিখছেন যে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। অর্থাৎ জীবনের সত্যটা প্রতি মুহূর্তেই তার কাছে নতুন নতুন বলে মনে হয়েছে। তিনি সেই অল্প বয়সে লিখেছিলেন যে আমার সমস্ত সোনার ফসল তুলে নেওয়া হবে, কিন্তু আমাকে ঠাঁই দেওয়া হবে না, আমি চিরকাল থাকবো না। সেই কথাই তিনি আবার বলছেন, অদ্ভুতভাবে নতুন অভিজ্ঞতার সাথে বলছেন। কি বলছেন? রূপনারায়ণের কুলে। এই রূপনারায়ণ কিন্তু কোনো নদী নয়, রূপনারায়ণ হচ্ছে এই জীবন, এই জগৎ। এত সুন্দর জগতের মাঝখানে তিনি নতুন করে জেগে উঠছিলেন মৃত্যুতে গিয়ে। তিনি বুঝলেন এই জগতের যা কিছু করেছি সমস্ত লেনা দেনা সব কিছু কিন্তু আমাদেরকে শোধ করে দিতে হবে মৃত্যুতে গিয়ে। তাই মৃত্যুর চেয়ে সুন্দর বন্ধু আর কিছু নাই। মৃত্যুতে গিয়েই আমার সমস্ত লেনদেনগুলো, ঋণগুলো শোধ করে দিয়ে আমাদেরকে চলে যেতে হবে। তিনি কি বলছেন শেষ জীবনে এসে? বলছেন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা, মৃত্যুর দুঃখের তপস্যা এই জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সত্যি তো, মহাকালের সাথে যখন দেখা হবে তখন আমরা কি বলবো মহাকালকে? আমাকেও ঠাঁই দাও, আমার কাজগুলোকে তো তুমি নিচ্ছই, আমাকেও নাও, জায়গা দাও। আমার কাজ, আমার সৃষ্টি, আমার ফসল, আমি হচ্ছি সেই ফসল সৃষ্টির সৃষ্টিকর্তা। স্রষ্টা আর সৃষ্টি দুজন একত্রে থাকতে পারবে না। তাই জন্যই আজও আমরা রবীন্দ্রনাথকে পেয়েছি, সশরীরে নয়, তাকে খুঁজে নিয়েছি তার গ্রন্থের মধ্যে, তার বইয়ের মধ্যে, তার সৃষ্টির মধ্যে দিয়ে। তাই স্রষ্টা থাকে না চিরকাল, কিন্তু স্রষ্টা যে তৈরি সৃষ্টি, সে সব কিছু কিন্তু চিরকালের জন্য থেকে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের এমনই অসাধারণ লেখাগুলো অবশ্যই তোমরা পড়িও, ভালোবেসে পড়িও। কেবল সিলেবাসের পড়া করার জন্যই নয়, আনন্দের জন্য পড়ো। এই যে দুই রকম রূপ এক একটা লেখার, এত সুন্দর কবিতা
যার ছোট অংশ, অথচ সেই আংশিক অংশের মধ্যেই এত ব্যাপকতর অর্থ লুকিয়ে রয়েছে, এত চমৎকার জীবনের সত্য লুকিয়ে রয়েছে। এগুলোকে জানা দরকার। এগুলোকে জানতে গেলে আমরা কি করব? এই কবিতার মধ্যে দিয়ে যেমন আমরা প্রকৃতিকে জানতে পারলাম, তখনই আমরা কৃষি সম্প্রদায়ের যে ফসল ফলানোর বিষয়গুলো তাও আমরা জানতে পারলাম, এবং পাশাপাশি আমরা আরেকটা বিষয় জানতে পারলাম, জীবনের সত্যগুলো কত সুন্দর হতে পারে, সেগুলো মেনে নিতে গিয়ে কত সৌন্দর্য তৈরি হয় আমাদের আমাদের হৃদয়ে। সেই বিষয়গুলো কিন্তু আমাদের যে স্পষ্ট হয়ে যায়। যে বিষয়গুলোকে আমরা ইগনোর করে থাকি, সেগুলো কবিরা কিন্তু অদ্ভুত দার্শনিকের মতো করে আমাদেরকে বলে দিয়ে চলে যায়। এইখানে রবীন্দ্রনাথের জয়কার বলতে পারো, এখানে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব বলতে পারো। সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত এই সোনার তরী কবিতাটি রচনা করে রবীন্দ্রনাথ ঠাকুর কেবলমাত্র আমাদেরকে একটা চমৎকার কবিতা উপহার দেননি, এখানে দিয়েছেন আমাদের দৃষ্টিকোণ, একটা অসাধারণ দৃষ্টিকোণ। কবিতাটি লেখা হয়েছে ফাল্গুন মাসে 1298 বঙ্গাব্দে। খ্রিস্টাব্দ বের করতে গেলে 593 যোগ করে দেবে 1298-এর সাথে, তাহলে তোমাদের খ্রিস্টাব্দটা বেরিয়ে যাবে। তো আজকের আলোচনাটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্টে। আমি চেষ্টা করলাম আমার দিক থেকে সহজ সাবলীলভাবে তোমাদের সামনে পুরো বিষয়টিকে তুলে ধরার। যদি তাতেও কারো কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব পরবর্তীতে আরও সুন্দরভাবে সহজ সাবলীলভাবে তোমাদের সামনে যে কোনো প্রসঙ্গকে, যে কোনো আলোচনাকে তুলে ধরার। তো তোমরা কমেন্ট করবে, আর কি কি বিষয় নিয়ে তোমরা জানতে চাও অবশ্যই লাইক করবে যদি তোমাদের ভালো লাগে তো, এবং শেয়ার করে বন্ধুদের কাছে আমার এই আলোচনাটি ছড়িয়ে দিবে, তাহলে আমার অনেক বড় উপকার হয়, অনেকের কাছে পৌঁছতে পারবো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।